বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে। আজকে আমরা আমাদের 3 নাম্বার ক্লাসটি করব। আজকের ক্লাসটি হলো আমাদের মহান মুক্তিযুদ্ধের উপর ক্লাস। গতদিন আমরা ভাষা আন্দোলন নিয়ে ক্লাস করেছিলাম। আমাদের 1970 সালে একটা নির্বাচন হয়, সাধারণ নির্বাচন। তো এই নির্বাচনে আওয়ামী লীগ তারা জাতীয় পরিষদের 162টি আসন লাভ করে, আর অন্যদিকে তারা প্রাদেশিক পরিষদের 288টি আসন লাভ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা হস্তান্তর করে না, যার কারণেই আমাদের একটা অসহযোগ আন্দোলন তৈরি হয় পূর্ব পাকিস্তানে। আচ্ছা, এখান থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন উত্তর ষড়যন্ত্র, এগুলো আপনারা এই পিডিএফ থেকে বিস্তারিত পড়বেন। আচ্ছা, অসহযোগ আন্দোলন এটা আবার কি? অসহযোগ আন্দোলন নিয়ে এবার প্রশ্ন আসার সম্ভাবনা নাই, যেহেতু আমাদের রাজনৈতিক একটা বড় পট পরিবর্তন হয়েছে। অসহযোগ আন্দোলন থেকে প্রশ্ন থাকবে না। আর এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা এমনি ইতিহাসটা জেনে রাখবেন, পিডিএফ থেকে জেনে পড়বেন, এটির আর দরকার নাই অসহযোগ আন্দোলন। আচ্ছা, অসহযোগ আন্দোলন করতে গিয়ে একজন শহীদ হয়েছিলেন। এইটা আপনারা জেনে রাখতে পারেন যে মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ব্যক্তির নাম হচ্ছে শম্ভু সমাজদার, রংপুরের শম্ভু সমাজদার। আমি আপনাদেরকে যেখানে মার্ক করে দিচ্ছি সেখানে আপনারা খুব গুরুত্ব দিয়ে পড়বেন, আর বাকিগুলো নিজেকে সমৃদ্ধ করার জন্য আপনারা পড়লে কোনো সমস্যা নাই। রংপুর থেকেই আমাদের মহান মুক্তিযুদ্ধের যাত্রা শুরু হয়েছিল। 3 মার্চ 1971 সালে রংপুরের শম্ভু সমাজদার তিনি অসহযোগ আন্দোলনে নিহত হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ব্যক্তি হচ্ছে শম্ভু সমাজদার। তো এবার আমরা দেখলাম যে 2024 সালে যে ছাত্র আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, এ যাত্রা শুরু হয়েছে রংপুর থেকে। যে 19 জুলাই 2024 সালে রংপুরে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে এই আন্দোলনের বিস্ফোরণ ঘটে। তা যদি বলা হয় মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ব্যক্তির নাম কি, তিনি হচ্ছেন শম্ভু সমাজদার। শম্ভু সমাজদার তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ব্যক্তি। আচ্ছা আচ্ছা, এরপর আমরা একটু দেখি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। এটা আপনাদের দরকার নাই, আপনারা পড়লেও পড়তে পারেন বিস্তারিত। এরপরে মানচিত্র খচিত পতাকা উত্তোলন। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম যে মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়েছিল, এই তারিখটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যদি বলা হয় কবে মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়, এই তারিখটা মনে রাখবেন যে 2 মার্চ 1971 সালে এই মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যদি বলা হয় যে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা কবে উত্তোলন করা হয়, সেটি হচ্ছে 2 মার্চ 1971 সালে। কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে। আর যিনি মানচিত্র খচিত পতাকা প্রথম উত্তোলন করেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন আসম আব্দুর রউফ। তিনি হচ্ছেন আসম আব্দুর রউফ। তার পরিচয় কি ছিল? তিনি হচ্ছেন তৎকালীন ডাকসুর ভিপি ছিলেন। যদি বলা হয় মানচিত্র খচিত পতাকা প্রথম কে উত্তোলন করেছিলেন, তিনি হচ্ছেন আসম আব্দুর রউফ। আর কোথায় উত্তোলন করা হয়েছিল? তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয়েছিল। কবে সেটি? 2 মার্চ 1971 সালে। এই কয়েকটা তথ্য মনে রাখবেন। আর এখান থেকে আরেকটু বলুন যে মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে ছিলেন? তিনি হচ্ছেন শিবনারায়ণ দাস। মানচিত্র খচিত পতাকার ডিজাইনার। আগে আমাদের পতাকাটা কিন্তু সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত ছিল না। আগে আমাদের পতাকার মধ্যে ছিল লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র। এটি হচ্ছে আমাদের মানচিত্র খচিত পতাকা ছিল। আর এই পতাকার
ডিজাইনার কে ছিলেন? শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস। এই জন্য আমাদের যদি বলা হয় পতাকা দিবস কবে, বাংলাদেশের পতাকা দিবস হচ্ছে 2 মার্চ। আপনাদের এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় আসে যে বাংলাদেশের পতাকা দিবস কবে, তা উত্তর হচ্ছে 2 মার্চ। এইভাবে আমি শর্টকাট করে দিলাম, বিস্তারিত পড়লে আপনারা পড়তে পারেন। আচ্ছা, তারপরে আমাদের স্বাধীনতার ইস্তেহার, এটা আপনাদের আর দরকার নাই, বিস্তারিত ভাইবার জন্য বা রিটেনের জন্য পড়ে রাখতে পারেন, পড়লে অ্যাডভান্স আপনার প্রিপারেশন হয়ে যাবে। আর এই প্রশ্নগুলো ঢেকে ঢেকে প্র্যাকটিস করবেন। এই প্রশ্নগুলো, অনেক প্রশ্ন এখানে আছে, আপনারা এখানে এগুলো প্র্যাকটিস করবেন। অনেক প্রশ্ন, যত প্রশ্ন আপনি পড়বেন তত আপনার প্রস্তুতির দরজা খুলে যাবে। আচ্ছা, আমাদের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যে আমার সোনার বাংলা, এটি কবে গ্রহণ করা হয়েছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে? 3 মার্চ 1971 সালে এটি আমার সোনার বাংলা, এটি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল 3 মার্চ। তো জাতীয় সঙ্গীতের রচয়িতা কে ছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িতা। আর আমাদের এই জাতীয় সঙ্গীতটা কোন প্রেক্ষাপটের আলোকে রচিত হয়েছিল? যদি বলা হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন প্রেক্ষাপটের আলোকে রচিত হয়, যদি বলা হয় যে জাতীয় সঙ্গীত কোন প্রেক্ষাপটের আলোকে রচিত হয়, সেটি হলো যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, এই বঙ্গভঙ্গের আলোকে রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলাকে একসাথে রাখার জন্য, যেন বাংলা ভাগ না হয়, এই জন্য আহ, এই হয়েছিল। ঠিক আছে, এই বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হয়েছিল। তখনই আমার সোনার বাংলা তিনি একটা কবিতা রচনা করেন। আর বাংলাদেশের আমার সোনার বাংলা, এটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের 25 লাইনের মধ্যে 10 লাইন। যদি বলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কয় লাইন, 25 লাইন ছিল কবিতাটা, আর এই কবিতার 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। ঠিক আছে। আর যদি বলা হয় জাতীয় সঙ্গীতের কয় লাইন বাজানো হয়, মানে বিভিন্ন কুচকাওয়াজে বা সামরিক অনুষ্ঠানে প্রথম 4 লাইন বাজানো হয়, প্রথম 4 লাইন। আর আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদকের নাম হচ্ছে সৈয়দ আলিয়া হোসেন। সৈয়দ আলিয়া হোসেন। দেখেন, আমরা এইভাবে শর্টকাটে পড়ব, যেগুলো আমাদের একদম পরীক্ষায় অথেন্টিক ইনফরমেশন অথেন্টিকভাবে আসে সেগুলো পড়বো। তবে যে আমরা বিস্তারিত পড়বো না তা কিন্তু না, বিস্তারিত পড়লে আমরা নিজেরা সমৃদ্ধ হব। কারণ নার্সিংয়ে শুধুমাত্র এখন প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে নার্সিংয়ে নিয়োগ হয় না, নার্সিংয়ের নিয়োগটা হয় প্রিলি, রিটেন এবং ভাইবা। কারণ এই প্রশ্নগুলো যদি আপনি পড়ে রাখেন বা ডিটেলস পড়ে রাখেন, আপনার ভাইভাতেও কাজে লাগবে। তাহলে আমরা কি দেখলাম? আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন 1905 সালে বঙ্গভঙ্গের আলোকে। আর প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় তা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। যে আমার সোনার বাংলা এই কবিতাটা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়, যেটার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র। আর বাংলাদেশ এই গানটা জাতীয় সঙ্গীত হিসাবে ব্যবহার করেছিল 3 মার্চ 1971 সালে। আর এই জাতীয় সঙ্গীতের 25 লাইন ছিল, তার প্রথম 10 লাইন আমরা নিয়েছি, আর প্রথম 4 লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়। আর এর ইংরেজি অনুবাদ হচ্ছে সৈয়দ আলিয়া হোসেন। ঠিক আছে। তো আমাদের বর্তমান সময়ে এই জাতীয় সঙ্গীত নিয়ে একটু মতপার্থক্য আছে। অনেকেই বলছেন যেহেতু জাতীয় সঙ্গীত বাংলাদেশের প্রেক্ষাপটে রচিত না, দুই বাংলার একত্র করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এটা রচনা করেছিলেন, তো সেই দুইটা আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। আবার এক পক্ষ বলছে যেটাই জাতীয় সঙ্গীত থাকা উচিত। এই নিয়ে আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি কাজ করছে। আচ্ছা, এরপরে 7ই মার্চের ভাষণ, এটা নিয়ে আগামীতে আপনাদের পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা নাই, যদিও রাজনৈতিক পরিবর্তন হয়েছে। 7 মার্চের ভাষণটা একটু জেনে রাখবেন। তারপরেও আপনারা 7 তারিখে দিয়েছিল শেখ মুজিবুর রহমান, যেখানে দিয়েছিলেন রেসকোর্স ময়দান, যার বর্তমান নাম হচ্ছে
সোহরাওয়ার্দী উদ্যান এখানে দিয়েছিলেন। আর এই ভাষণের স্থায়িত্বকাল হচ্ছে 18 মিনিট। স্থায়িত্বকাল ছিল 18 মিনিট। ঠিক আছে। যে ভাষণ প্রদান করেছিলেন 7 মার্চ 1971 সালে, এটি ছিল রেস কোর্স ময়দানে, যার বর্তমান নাম হলো সোহরাওয়ার্দী উদ্যান। আর এই ভাষণের স্থায়িত্বকাল ছিল কয় মিনিট? 18 মিনিট। 18 মিনিট। আর এই ভাষণের মোট দফা ছিল চারটি পয়েন্ট ছিল, যে সামরিক আইন প্রত্যাহার করতে হবে, তারপরে সেনাদেরকে ব্যারাকে ফিরে নিতে হবে, তারপর যে গণহত্যার তদন্ত করতে হবে, আর হচ্ছে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এগুলো মূলত 7ই মার্চের ভাষণ। এগুলো হচ্ছে 7ই মার্চের ভাষণের বিষয়। আচ্ছা, আমরা 7ই মার্চের ভাষণ নিয়ে আমরা আর কিছু পড়বো না, এগুলো আপনারা দেখবেন, দেখলেও দেখতে পারেন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। আর প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এই যে মার্চের যে ঘটনাগুলো ঘটছে, মার্চের 1 তারিখ থেকে একদম পুরো 26শে মার্চ পর্যন্ত প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটেছে। তো এখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্চের যে ঘটনা, যেটা পরীক্ষায় আসে, সেটা আমরা পড়ব। আপনারা এখান থেকে পড়বেন। সেটি হলো 19শে মার্চ, এটা পড়বেন। 19শে মার্চ এই বিষয়টা পড়বেন, যে এদিন কি হয়েছিল, যে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বাঙালিরা প্রতিরোধ করেছিল, সেটা হলো 19শে মার্চ গাজীপুরে জয়দেবপুরের চৌরাস্তায়। এই জয়দেবপুর স্থানীয় জনতা ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ। যদি বলা হয় বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে গড়ে ওঠে, সেটা হচ্ছে 19শে মার্চ। কত তারিখে? 19শে মার্চ। আর এদিন কিন্তু পাক বাহিনীর হামলায় প্রায় 20 জন নিহত হয়। আর 1973 সালে যে গাজীপুরের একটা ভাস্কর্য স্থাপন করা হয়েছিল, সেটির নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। তা এটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য ছিল, জাগ্রত চৌরঙ্গী। যদি বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম কি? জাগ্রত চৌরঙ্গী। যার স্থপতি ছিলেন আব্দুর রাজ্জাক। স্থপতি ছিলেন কে? আব্দুর রাজ্জাক। যে মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম কি, আর এটি কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, যেটি হচ্ছে গাজীপুর চৌরাস্তায় অবস্থিত। আর এর ভাস্কর্য বা স্থপতি ছিলেন আব্দুর রাজ্জাক। আর যদি বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে উঠেছিল, সেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তায় বা জয়দেবপুরে। আচ্ছা, আপনারা যারা দেখছেন, আপনারা আমাকে একটু কমেন্ট করেন, আপনাদের আসলে উপস্থিতি অনেক কম। স্যার পিডিএফ দিলে ভালো হতো। হ্যাঁ, পিডিএফ তো দিচ্ছি আপনাদের। আপনাদের যে কোঅর্ডিনেটর আছে নাসির ভাইয়া, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে তার সাথে যোগাযোগ করবেন। তাকে দিয়ে দেওয়া হয় পিডিএফ, তার কাছ থেকে আপনারা চেয়ে নেবেন। হ্যাঁ, চেয়ে নেবেন। আমাদের মৃত্তিকা জাহান বলেছেন। আর যারা দেখছেন কমেন্ট করেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি মার্চের ঘোষণা। মার্চ অপারেশন সার্চ লাইটটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যে এই দিন কি হলো। অপারেশন সার্চ লাইট, পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে গণহত্যা চালালো, সেটি হচ্ছে অপারেশন সার্চ লাইট, যেটাকে আমরা কালো রাত্রি বলি। অপারেশন সার্চ লাইটের পূর্ব নাম ছিল, মানে পাকিস্তানের এর আগের নাম রেখেছিল অপারেশন ব্লিস। অপারেশন ব্লিস। আর এই অপারেশনের মানে অর্ডার করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান তিনি এমনভাবে দাম্ভিকতার সাথে বলেছিলেন, আমি এদেশের মানুষ চাই না, মাটি চাই। ঠিক আছে, ইয়াহিয়া খান। আর যেদিন অপারেশন সার্চলাইট চালানো হয়, 25 তারিখ ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল 25 তারিখ। আচ্ছা, বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণা প্রদান, এটা আসলে একটু বিতর্ক আছে এটা নিয়ে। কোথাও জানা যায় যে জিয়াউর রহমান
স্বাধীনতার ঘোষক ছিলেন। আবার কোথাও জানা যায় শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। তো যাই হোক, এখান থেকে আর প্রশ্ন আসার সম্ভাবনা নাই, যেহেতু আমাদের গত দিনে আমরা জেনেছি যে 26শে মার্চ 1971 সালে শেখ মুজিবুর রহমান ইপিআর এর ওয়ারলেসের মাধ্যমে তিনি প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এখান থেকে আসার সম্ভাবনা দেখছি না। বা পরের দিন 27শে মার্চ ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান। আচ্ছা, মুক্তিযুদ্ধের এরপরে যখন হয়ে গেল, আমাদের প্রবাসী সরকার গঠন দরকার হলো। আর এই প্রবাসী সরকারটি গঠিত হয়েছিল ভারতের ত্রিপুরার আগরতলায়। আমাদের প্রবাসী সরকার গঠিত হয় ভারতের ত্রিপুরার আগরতলায়। এই তারিখগুলো পরীক্ষায় আসে। যদি বলা হয় অস্থায়ী সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971 সালে। 10 এপ্রিল 1971 সালে, মানে সেই দিনকে আমাদের আগরতলার ত্রিপুরায় আমাদের স্বাধীনতার এই ঘোষণাটা কার্যকর করা হয়েছিল, যেটা 26শে মার্চ দেওয়া হয়েছিল। এটি কার্যকর করা হয় 26শে মার্চ আমাদের। যদি বলা হয় স্বাধীনতা আমাদের কার্যকর করা হয় কবে? 26শে মার্চ থেকেই। আর আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হয় কবে বা স্বাক্ষরিত হয় কবে? 10 এপ্রিল 1971 সালে। 10 এপ্রিল 1971 সালে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র কি হয়? স্বাক্ষরিত হয়। আর আমাদের স্বাধীনতা কার্যকর হয় 10 এপ্রিল 1971 সালে। আর স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন অধ্যাপক ইউসুফ আলী। এই নামটা মনে রাখবেন। স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন অধ্যাপক ইউসুফ আলী। আর এদিনকে আমাদের একটা সরকার গঠিত হয়, সেটা হচ্ছে প্রবাসী সরকার। আর এই সরকারটাই পরবর্তীতে আমাদের শপথ নেয়। শপথ নেয় কবে? এই সরকারটা শপথ নেয় হচ্ছে 17 এপ্রিল 1971 সালে মেহেরপুরে। মেহেরপুরের বৈদ্যনাথ তলায় এখানে এই শপথ নেয়। যদি বলা হয় যে প্রবাসী সরকার কোথায় শপথ নেয়, প্রবাসী সরকারকে মুজিবনগর সরকার বলা হতো। তো এই প্রবাসী সরকারটা শপথ নিয়েছে কবে? 17 এপ্রিল। যদি বলা হয় প্রবাসী সরকার কবে গঠিত হয়? গঠিত হয় 10 এপ্রিল। তবে এই প্রবাসী সরকারের শপথ নেওয়া হয় 17 এপ্রিল। 17 এপ্রিল। আর আর শপথ বাক্য পাঠ করেছিলেন কে? অধ্যাপক ইউসুফ আলী। শপথ বাক্য পাঠ করিয়েছিলেন কে? অধ্যাপক ইউসুফ আলী। অধ্যাপক ইউসুফ আলী। আচ্ছা, মুজিবনগর সরকারের সদস্য ছিলেন 6 জন, মন্ত্রী ছিল। আমরা যদি এগুলো থেকে প্রশ্ন হয়, মুজিবনগর সরকারের মন্ত্রী ছিল কয়জন? 6 জন। এই 6 জনের নাম আপনারা একটু পড়বেন। সদস্য ছিল 6 জন। রাষ্ট্রপতি একজন, ভাইস রাষ্ট্রপতি একজন এবং মন্ত্রী হচ্ছে 4 জন। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়েছিল তখন। তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল। শেখ মুজিবুর রহমান ছিলেন তিনি রাষ্ট্রপতি। আর সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি, বা তার অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ছিলেন উপরাষ্ট্রপতি। আর শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তিনি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। দ্বিতীয় ইম্পর্টেন্ট, আমরা একটু স্টার চিহ্ন দিয়ে রাখতে পারি, ইম্পর্টেন্ট। তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন কি? প্রধানমন্ত্রী। ওকে। আর বাকিগুলো পড়া দরকার নাই, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আর খন্দকার মোশতাক তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ক্যাপ্টেন এম মনসুর আলী তিনি ছিলেন অর্থমন্ত্রী। একটু পড়বেন। আর এইচ এম কামরুজ্জামান তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আচ্ছা, অন্যান্য দায়িত্ববর্গে কে ছিলেন আমাদের দরকার নাই। মুজিবনগরের সর্বদলীয় উপদেষ্টার এখানেও দরকার নাই।
আর এখান থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, সবাই এখান থেকে প্রশ্নগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন। প্রশ্নগুলো দিয়ে রাখলাম, অনেক প্রশ্ন আছে, যত প্র্যাকটিস করবেন তত ভালো আপনার জন্য। আর এইদিকে আমরা মহান মুক্তিযুদ্ধ থেকে আর কি পড়বো? আচ্ছা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটু পড়বেন। এই বেতার কেন্দ্রে জনপ্রিয় দুইটা অনুষ্ঠান হতো, একটা হচ্ছে চরমপত্র আর একটা হচ্ছে জল্লাদের দরবার। চরমপত্র এবং জল্লাদের দরবার, এই দুটা অনুষ্ঠান হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। আর এই দুটা অনুষ্ঠানের পাঠ করতেন হচ্ছেন এম আক্তার মুকুল। এম আক্তার মুকুল। যদি বলা হয় যে চরমপত্র এর পাঠ করতেন কে? এম আক্তার মুকুল। বা জল্লাদের দরবার, এই দুটা অনুষ্ঠান হতো কোথা থেকে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিছু গুরুত্বপূর্ণ গান ছিল, এই গানগুলো পড়বেন এবং শিল্পী কে ছিল এখান থেকে পরীক্ষা প্রশ্ন থাকে। সেটা আপনারা একটু পড়বেন। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল, এটা পড়বেন, ইম্পর্টেন্ট আপনাদের জন্য। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল, এর গীতিকার ছিলেন গোবিন্দ হালদার। এর গীতিকার কে ছিলেন? গোবিন্দ হালদার। আর সুরকার ছিলেন সমর দাস। যদি বলা হয় পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল, এই গানের গীতিকার কে ছিলেন? গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। আর এর সুরকার হচ্ছে সমর দাস। আর মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটিও ইম্পর্টেন্ট। এর শিল্পী ছিলেন আপেল মাহমুদ। গীতিকার ছিলেন গোবিন্দ হাওলাদার, গীতিকার। আর এই সুরকারও ছিলেন আপেল মাহমুদ। শিল্পী আপেল মাহমুদ এবং সুর করেছেন আপেল মাহমুদ। আর এটার দরকার নাই। আচ্ছা, প্রশ্নগুলো পড়বেন এখান থেকে। এই দুইটাই পড়বেন আপনারা, এখান থেকে দুইটাই পড়বেন, ছোট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর মহান মুক্তিযুদ্ধ থেকে আহ, বিভিন্ন বাহিনী গঠন। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিন ধরনের বাহিনী ছিল: নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী এবং আঞ্চলিক বাহিনী। আচ্ছা, এদিকে আমাদের দরকার নাই। যে মুক্তিযুদ্ধের কি যারা কমান্ডার ছিল কে কে, এখান থেকে আচ্ছা দরকার নাই আপনাদের। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের মহান মুক্তিযুদ্ধের যে সেক্টরটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি সেক্টর থেকে বিগত দিনে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তো মহান মুক্তিযুদ্ধের আমরা সেক্টর দেখব। আমাদের প্রথম দিকে সেক্টর ছিল চারটি। মহান মুক্তিযুদ্ধে যদি বলা হয় প্রথম দিকে সেক্টর ছিল কয়টা? চারটি ছিল। প্রথম দিকে সেক্টর হচ্ছে চারটি। আর পরবর্তীতে সেক্টর করা হয়েছিল 11টি। আর আমাদের সাব সেক্টর ছিল কয়টি? 64টি। 64টি। তা যদি বলা হয় যে মহান মুক্তিযুদ্ধের সেক্টর ছিল কয়টা, তখন বলবেন আপনারা প্রতিষ্ঠাকালীন যখন ঘোষণা দেওয়া হয়েছিল তখন সেক্টর ছিল কয়টি? চারটি। আচ্ছা, মৃত্তিকা জাহান আমাদেরকে দেয়া হয় না। আচ্ছা, আপনারা নক করবেন, আপনারা তাকে একটু নক করবেন। কেন দেওয়া হবে না? আমি তো তাকে দিয়েই দিই। ঠিক আছে, আপনাদের তিনটাই দিয়ে দিয়েছি। ক্লাস হয়েছে আপনাদের একটা দুটো, আজকে 3 নাম্বার ক্লাস হচ্ছে। আমি আপনাদের অলরেডি দুটা সিট দিয়ে দিয়েছি। আপনারা
তার সাথে একটু যোগাযোগ করবেন প্লিজ, না হলে আমাকে জানাবেন। আমি বলে দিব। তাহলে আমাদের মহান মুক্তিযুদ্ধে যদি বলা হয় কয়টা সেক্টর ছিল, 3টা সেক্টর ছিল। সরি, 4টা। প্রথমে সিক্রেট সেক্টর ছিল, পরে 11টা করা হয়, আর সাব সেক্টর হচ্ছে 64টি। আর আমাদের এই 11টা সেক্টরের মোট 16 জন সেক্টর কমান্ডার ছিলেন। 16 জন সেক্টর কমান্ডার। আমরা যদি সেক্টরগুলো একটু দেখি, এখান থেকে শুধুমাত্র 1 নাম্বার সেক্টরটা পড়বেন আপনারা, এটা ইম্পর্টেন্ট। 1 নাম্বার সেক্টরটা আপনারা পড়বেন। কোন কোন অঞ্চলে 1 নাম্বার সেক্টর ছিল, শুধুমাত্র এইটুকু মনে রাখবেন যে আমাদের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম ছিল আমাদের 1 নাম্বার সেক্টরের। চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আমাদের ছিল কি 1 নাম্বার সেক্টর। সদর দপ্তর পরীক্ষায় আপনাদের দরকার নাই, আমাদের মূলত এটি ছিল 1 নাম্বার সেক্টর। আর এক্ষেত্রে আমাদের সেক্টর কমান্ডার 1 নাম্বারে কারা কারা ছিল? 1 নাম্বার সেক্টরের আমাদের কমান্ডার ছিল 1 নাম্বার সেক্টরের কমান্ডার ছিল মেজর জিয়াউর রহমান আর মেজর রফিকুল ইসলাম। এই দুজনের নাম মনে রাখবেন, মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম। এখান থেকে আপনারা মনে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে 2 নাম্বার সেক্টরটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। 2 নাম্বার সেক্টর ছিল আমাদের, শুধুমাত্র মনে রাখবেন ঢাকা শহরটা ছিল 2 নাম্বার সেক্টরে। ঢাকা শহর ফরিদপুরটা ছিল আমাদের 2 নাম্বার সেক্টরের। ঢাকা শহর এবং ঢাকা শহরটাই মনে রাখবেন 2 নাম্বার সেক্টরে ছিল। আচ্ছা, এখান থেকে সদর দপ্তর এগুলো দরকার নাই, সেক্টর কমান্ডারের নামটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট সেক্টর কমান্ডারের নাম। আর এখান থেকে আপনাদের সাব সেক্টরটার দরকার নাই, আপনারা শুধুমাত্র সেক্টর কমান্ডারের নাম মনে রাখবেন। কে কে ছিলেন? KM খালেদ মোশাররফ এবং ATM হায়দার। আর 3 নাম্বারটা মনে রাখবেন ঢাকা জেলাটা ছিল ঢাকা জেলা। এখান থেকে মনে রাখবেন যে 3 নাম্বার ছিল ঢাকা জেলা। সব পড়া দরকার নাই, শুধু মনে রাখবেন ঢাকা জেলা। ঢাকা জেলা ছিল 3 নাম্বার, পুরো ঢাকা জেলাটা ছিল 3 নাম্বার সেক্টরের অধীনে। আর 3 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডারটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে হচ্ছেন KM শফিউল্লাহ এবং মেজর নুরুজ্জামান, এটিও ইম্পর্টেন্ট আপনাদের। KM শফিউল্লাহ আর হচ্ছে মেজর নুরুজ্জামান। 4 নাম্বার সেক্টর এটি সিলেটে ছিল, এটিও ইম্পর্টেন্ট। 4 নাম্বার সেক্টরটা সিলেটের একটা সেক্টর ছিল আমাদের, সেটা হচ্ছে 4 নাম্বার সেক্টর। আর এখানকার সেক্টর কমান্ডার ছিল মেজর সিআর দত্ত আর ক্যাপ্টেন রব। আচ্ছা, 5-এর আর দরকার নাই, 6 আপনারা একটু পড়বেন। 6 নাম্বার হচ্ছে আমাদের দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও। আর এর কমান্ডার মনে রাখবেন উইং কমান্ডার MK বাশার। আর কয়টি সাব সেক্টর ছিল এগুলো দরকার নাই, শুধুমাত্র এটি মনে রাখবেন। আর সদর দপ্তর কোথায় ছিল সেটা দরকার নাই। আচ্ছা, 7-এর আর দরকার নাই আপনাদের, 8-এর দরকার নাই, 9 দরকার নাই। আপনারা 10 নাম্বারটা পড়বেন। 10 নাম্বারটা হচ্ছে একটা এটি পরীক্ষায় বেশি আসে যে একমাত্র উপকূলীয় সেক্টর হচ্ছে 10 নাম্বার সেক্টর।
উপকূলীয় সেক্টর ছিল। এখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না। আর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আপনারা সমৃদ্ধ হতে পারবেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে কে কোন দলে ছিল বা প্রধান প্রধান কারা নেতা ছিল, এটা আমরা একটু দেখব। যে বিশ্বের স্যার যেগুলো দাগানো আসলে সেগুলো পড়লে হবে, বাকিগুলো পড়তে হবে না। না, বাকিগুলো আপনি যদি মনে করেন যে না, আমি আর একটু সমৃদ্ধ হব বা আমার রিটেনটাও ভালো করতে চাই বা ভাইবাটাও ভালো করতে চাই, তাহলে আপনি বিস্তারিত পড়বেন। না হলে যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো পড়বেন, প্লাস প্রশ্নগুলো পড়বেন। আর আপনি অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে রাখলে ভালো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের জাতিসংঘের আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মহাসচিব কে ছিলেন? তিনি হচ্ছেন মিয়ানমারের উথান। মিয়ানমারের উথান ছিলেন মহাসচিব। আর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন রিচার্ড নিক্সন ছিলেন। এদিকে নিকোলাই পাদগনি ছিলেন, তিনি সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন। এটা আমরা একটু কাটলে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, তা আমেরিকার প্রেসিডেন্টটা পড়বেন, আর এদিকে মিয়ানমারের ইনটা পড়বেন। আর সোভিয়েত প্রেসিডেন্ট কে ছিলেন এটা পড়বেন, নিকোলাই পাদুগর্নি। সোভিয়েত মানে রাশিয়ার প্রেসিডেন্ট ছিল। আর চীনের প্রেসিডেন্ট কে ছিলেন? তিনি হচ্ছেন মাও সেতুং, এটা দেখবেন। আর ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি হচ্ছে ইন্দিরা গান্ধী ছিলেন। প্রশ্নগুলো পড়বেন সবাই। আচ্ছা, গণমাধ্যমগুলো দরকার নাই। বিদেশি সাংবাদিক এগুলো যদি সময় পান পড়ে নিবেন, কার কি ভূমিকা ছিল। এখান থেকে এটা পড়বেন। একজন ব্যক্তিত্ব, তার নাম হচ্ছে ওয়ার্ডারল্যান্ড। এই আমাদের বিদেশি ব্যক্তির মধ্যে ওয়ার্ডারল্যান্ড, তিনি আমাদের হয়ে যুদ্ধ করছিলেন। এই জন্য যদি বলা হয় বাংলাদেশের একমাত্র বিদেশি খেতাব পেয়ে ভূষিত কে, তিনি হচ্ছেন ওয়ার্ডারল্যান্ড। যদি হয় বাংলাদেশের একমাত্র বীর প্রতীক খেতাবধারী কে ছিলেন? ওয়ার্ডারল্যান্ড, এস ওয়ার্ডারল্যান্ড। তিনি হচ্ছেন জন্মগ্রহণ করেছিলেন হল্যান্ডে, তবে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি বাংলাদেশ হয়ে যুদ্ধ করে কি পেয়েছিলেন? বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। এই যে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করেছিল। বীর প্রতীক খেতাব প্রদান করেছিল কাকে? এস ওয়ার্ডারল্যান্ডকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের বিভিন্ন রাজনৈতিক দলে দরকার নাই, কিন্তু প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন সবাই। প্রশ্নগুলো দিয়ে দিলাম। শরণার্থীর দরকার নাই আপনাদের জন্য। আর এই মহান মুক্তিযুদ্ধের সময় একজন মার্কিন কবি একটা কবিতা রচনা করেছিলেন। এই কবিতাটা যে খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতাটা তিনি রচনা করেছিলেন, যে কবিতার নাম হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতা রচনা করেছিলেন। মানে আমাদের যে শরণার্থীদের, পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ থেকে গিয়ে শরণার্থী হয়েছিল, তাদের দুর্দশা দেখে তিনি একটি রচনা করেছিলেন, একটা কবিতা। সেটির নাম হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। এই কবির নাম কি? কবির নাম হচ্ছে অ্যালেন গ্রিন্সবার্গ, মার্কিন কবি অ্যালেন গ্রিন্সবার্গ। যদি বলা হয় যে সেপ্টেম্বর অন যশোর রোড, এটি কে রচনা করেছেন? অ্যালেন গ্রিনবার্গ।
আচ্ছা, এইদিকে কবিতাটা অনেক সুন্দর ছিল, দেখেন, মিলিয়ন্স অফ বেবিস ওয়াচিং দ্য স্কাই, বিলিয়ন্স ইসোলেন উইথ বিগ রাউন্ড আইস, এইভাবে কবিতা তিনি রচনা করেছিলেন। স্বাধীন বাংলা ফুটবল দলের আর দরকার নাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কনসার্ট ফর বাংলাদেশ। এখান থেকে পরীক্ষা প্রশ্ন থাকে, কনসার্ট ফর বাংলাদেশ মানে আমাদের শরণার্থীদের সাহায্যের জন্য একটা চ্যারিটি প্রোগ্রাম করা হয়েছিল, সেটার নাম হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। এখান থেকে প্রশ্ন আসে যে এটা কোথায় হয়েছিল। ম্যাডিসন স্কয়ার, যুক্তরাষ্ট্রে হয়েছিল। ম্যাডিসন স্কয়ার, যুক্তরাষ্ট্রে। আচ্ছা, আর এখানকার প্রধান শিল্পী কে ছিলেন? প্রধান শিল্পী যারা ছিলেন, আমরা যদি শিল্পীগুলো দেখি, এই যে জর্জ হ্যারিসন, তিনি ছিলেন প্রধান শিল্পী। আবার পণ্ডিত রবিশঙ্কর, তিনি উদ্যোগ নিয়েছিলেন। আর জর্জ হ্যারিসনের ব্যান্ড দলের নাম ছিল বিটলস। বিটলস ব্যান্ড দলের ইসলাম যে বিটলস। আচ্ছা, মহান মুক্তিযুদ্ধে আলোচিত অপারেশন, অপারেশন ব্লিস এটা দরকার নাই, অপারেশন জ্যাকপটটা পড়বেন। মানে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়, মানে একদম আমাদের টার্নিং পয়েন্ট যেটি, সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট। এটা আমাদের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এই অপারেশন জ্যাকপট মূলত চালানো হয়েছিল 15ই আগস্ট 1971 সালে। আর এটা চালিয়েছিল আমাদের যে 10 নম্বরের নৌ সেক্টরের সদস্যরা, তারা চালিয়েছিল। মানে একসাথে 26টা পাক বাহিনীর মাইনবাহী জাহাজটাকে তারা ডুবিয়ে দিয়েছিল। এটি হচ্ছে অপারেশন জ্যাকপট। একদম মানে আত্মঘাতী একটা অপারেশনের মতো ছিল অপারেশন জ্যাকপট। আচ্ছা, এরপর আমাদের যৌথ বাহিনী গঠন করা হয়। বিশেষ করে যে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল, যে ভারতীয় বাহিনী এবং আমাদের সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয়। এই তারিখটা মনে রাখবেন যে কবে যৌথ বাহিনী গঠন করা হয়, সেটা হচ্ছে 21শে নভেম্বর 1971 সালে যৌথ বাহিনী গঠন করা হয়। আর কাদেরকে নিয়ে? বাংলাদেশের মুক্তি বাহিনী এবং সশস্ত্র বাহিনী ভারতের। তো এই যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। অরোরা ছিলেন এই যৌথ বাহিনীর অধিনায়ক। এরপর আমাদের শত্রুমুক্ত হয় কিছু জেলা, এই জেলাগুলো থেকে একটু পড়বেন। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম হচ্ছে যশোর। কবে শত্রুমুক্ত হয়? 6 তারিখে। যশোর জেলা শত্রুমুক্ত হয় 6 তারিখে ডিসেম্বরের। আর যশোর জেলা অন্তর্ভুক্ত ছিল 8 নম্বর সেক্টরে, মানে 8 নম্বর সেক্টরে যশোর ছিল। আর সর্বশেষ আমাদের শত্রুমুক্ত জেলা হচ্ছে রাজবাড়ী। আমাদের মানে স্বাধীনতার বিজয়ের 2 দিন পরে শত্রুমুক্ত হয়েছিল রাজবাড়ী। আচ্ছা, বুদ্ধিজীবী শেষ মুহূর্তে যখন বিজয়ের আমরা দ্বার প্রান্তে, তখন আমাদের যে সূর্য সন্তানকে হত্যা করে মেধাশূন্য করার জন্য, সেটা হচ্ছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। আর এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 14 ডিসেম্বর। এই তারিখটা মনে রাখবেন যে, যেহেতু আজকেও তো 14 ডিসেম্বর, আজকে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। যে অন্যতম যারা বুদ্ধিজীবী ছিলেন, এগুলো আর দরকার নাই আপনাদের। এরপর হচ্ছে পাক বাহিনীর আত্মসমর্পণ। 2 দিন পরেই আত্মসমর্পণ করে 16 ডিসেম্বর।
আর বাংলায় তারিখ ছিল 2রা পৌষ 1378। যদি বলা হয় 16 ডিসেম্বর, বাংলা কত তারিখ ছিল বা কি বার ছিল? আর পাক বাহিনীর পক্ষে আত্মসমর্পণ, আচ্ছা, বাংলাদেশের পক্ষে এখানে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার উপস্থিত ছিলেন, মানে বাংলাদেশের হয়ে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। আর আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিলেন জগদীশ সিং অরোরা, মানে আমাদের মিত্রবাহিনীর প্রধান হয়ে অরোরা স্বাক্ষর করেছিলেন। আর পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিলেন কে? আমির আব্দুল্লাহ খান নিয়াজি, মানে একে নিয়াজি যাকে আমরা বলি, আমির আব্দুল্লাহ খান নিয়াজি, তিনি আত্মসমর্পণ করেছিলেন। প্রশ্নগুলো দেখবেন। আচ্ছা, বাংলাদেশকে বিভিন্ন দেশের স্বীকৃতিগুলো পড়বেন। আর এটা নিয়ে আমাদের একটু মতপার্থক্য আছে যে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্রের নাম কি। আমাদের প্রথম রাষ্ট্র নাম হচ্ছে ভারত। 6 ডিসেম্বর 1971 সালে প্রথম স্বীকৃতি দিয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যম বা বিগত সরকার, বিভিন্ন মন্ত্রণালয় তারা ভুটানকে প্রথম দেশ হিসাবেও বলেছিল, বাট এটার কোনো রকমের এভিডেন্স পাওয়া যায় না। আপনারা প্রথম স্বীকৃতিকারীদের দেবেন ভারত। আর এইগুলো একটু পড়ে রাখবেন, তারিখগুলো দরকার নাই, এগুলো একটু পড়ে রাখবেন। প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি, প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড, প্রথম পঞ্চশক্তি দেশ মানে ভেটো পাওয়ার দেশ রাশিয়া, প্রথম আফ্রিকার দেশ সেনেগাল, প্রথম উত্তর আমেরিকার দেশ কানাডা, এগুলো একটু পড়ে রাখবেন। আর এইখান থেকে আপনারা মুক্তিযুদ্ধের খেতাবগুলো পড়বেন, যে আমাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ কতজন বাংলাদেশের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন হয়। তো আমাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ হলো 676 জন। খেতাবগুলো কি কি আমাদের? আমাদের এই খেতাবগুলো হলো, প্রথম খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ 7 জন, তারপর হলো বীর উত্তম 68 জন, তৃতীয় খেতাব হচ্ছে বীর বিক্রম 175 জন, তারপরে চতুর্থ খেতাব হচ্ছে আমাদের বীর প্রতীক 426 জন। মোট হচ্ছে আমাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলো 676 জন। তবে এখানে কথা আছে যে শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত 4 খুনির, তারা কিন্তু খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ ছিল, তবে বিগত সরকার তাদের খেতাব বাতিল করেছিল। যদিও সেটা গ্যাজেট আকারে প্রকাশিত হয়নি। তাই আমাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আপনারা কোনো কোনো বই পাইতে পারেন 4 জন বাদ দিয়ে 672 জন, কিন্তু না, আপনারা দিবেন হলো আমাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ হলো কতজন? 676 জন দিবেন, 4 জনের বাদটা দিবেন না, যদি এটা কার্যকর হয়নি। খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ আমাদের কতজন? এটা হলো 676 জন। আচ্ছা, এদিকে আর আপনাদের এই যে কারা কারা বঙ্গবন্ধুর খুনি ছিল দরকার নাই আপনাদের। আর বীর শ্রেষ্ঠদের প্রতীক, এখান থেকে আপনাদেরকে একটু বিস্তারিত পড়তে হবে। কারণ হলো যে এখান থেকে প্রশ্ন আসে যে বীর শ্রেষ্ঠদের এই যে বিস্তারিত, এখান থেকে আমরা এখান থেকে পড়ব। উম, এখান থেকে আমাদের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে জন্মগ্রহণ করেছিলেন দরকার নাই। আর তিনি কোন কর্মস্থল তার কি ছিল? সেনাবাহিনী। পদবী কি ছিল? ক্যাপ্টেন।
কর্মস্থল সেনাবাহিনী ছিল। তারপর মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন? 7 নম্বর সেক্টরে। 7 নম্বরটা মূলত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এদিকে যুদ্ধ করেছিলেন। তিনি একদম হুম সর্বশেষে শহীদ হয়েছিলেন 14 ডিসেম্বর 1971 সালে, মানে আজকের দিনে শহীদ হয়েছিলেন। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সর্বশেষ বীরশ্রেষ্ঠ, হ্যাঁ, শহীদ বীরশ্রেষ্ঠ কে? তিনি হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার সমাধিটা কোথায়? সোনা মসজিদের প্রাঙ্গণে। চাঁপাইনবাবগঞ্জে একটা মসজিদ আছে, সেটা হচ্ছে সোনা মসজিদ, সেখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল। আহ, বিশেষত কি, তিনি মুক্তিযুদ্ধের সর্বশেষ বীরশ্রেষ্ঠ, শহীদ বীরশ্রেষ্ঠ। তারপর হচ্ছে মোহাম্মদ হামিদুর রহমান। হামিদুর রহমান ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। কত সালে করেছিলেন সেটা দরকার নাই, ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেনাবাহিনী ছিল কর্মস্থল, পদবী ছিল সিপাহী। সিপাহী। কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন? তিনি হচ্ছেন 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। শহীদ হন কবে এবং তার সমাধিস্থল আছে কোথায়? মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। মানে আগে তার যখন মুক্তিযুদ্ধ হয়েছে, যখন নিহত হয়েছে, তার এটি ভারতের তাকে সমাধিস্থ করা হয়েছিল ভারতে স্থানীয় এক পরিবারের পারিবারিক গোরস্থানে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে 2007 সালে তার ভারত সরকার ভারত থেকে তার মরদেহর ধ্বংসাবশেষ নিয়ে আসছিল আর কি। রহমানের দেহবিশেষ ফিরিয়ে এনে তাকে আবার রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধিজীবী কবরস্থানে সমাধিস্থ করা হয়। তারপরে হচ্ছে মোস্তফা কামাল। মোস্তফা কামাল তিনি জন্মগ্রহণ করেছিলেন ভোলা জেলায়। মোস্তফা কামাল সেনাবাহিনী ছিলেন, তারও পদ সিপাহী ছিল। তিনি 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। 8 নম্বর সেক্টর বলতে হচ্ছে আমাদের এদিকে যশোরের দিকে। তার সমাধি রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। রুহুল আমিন, আম, তিনি নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেছিলেন। নোয়াখালী। রুহুল আমিন নৌবাহিনী ছিলেন, তার পদবী ছিল স্কোয়াড্রন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার। 10 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন, মানে হচ্ছে নৌ সেক্টরে যুদ্ধ করেছিলেন। আর তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয় নাই, মানে তোনার তোনার আনুষ্ঠানিক কোনো কবর নাই আর কি। তারপর হচ্ছে মতিউর রহমান, তিনি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিমান বাহিনী ছিলেন, ফ্লাইট লেফটেন্যান্ট। তিনি কোনো সেক্টরের অধীনে যুদ্ধ করেন নাই, মানে পাকিস্তান থেকে একটা বিমান তিনি এনে যুদ্ধ করতে চেয়েছিলেন। তার প্রথমে কবরস্থান ছিল বা সমাধিস্থ ছিল করাচিতে। পরবর্তীতে তার দেহ বিশেষ নিয়ে আসে সরকার 2006 সালে। তারপর হচ্ছে মুন্সি আব্দুর রউফ। তিনি ল্যান্স নায়েক ছিলেন ইপিআর এর, মানে ইস্ট পাকিস্তান রাইফেলস, মানে যেটা বর্তমান বিজিবির। তিনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, বিশেষ করে চট্টগ্রাম রাঙামাটিতে। তার সমাধি রাঙামাটিতে আছে। জন্মগ্রহণ করেছিলেন তিনি ফরিদপুর জেলার মধ্যখালীতে। তিনি হচ্ছেন প্রথম শহীদ। মুন্সি আব্দুর রউফ হচ্ছেন তিনি মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। তারপরে হচ্ছে নূর মোহাম্মদ শেখ। তিনি নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন। তার ইপিআর মানে ইস্ট পাকিস্তান রাইফেলসে ছিলেন, ল্যান্স নায়েক ছিলেন। তিনি 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। তার সমাধি যশোরে। তাহলে আমাদের সেনাবাহিনী থেকে বিশিষ্ট হয়েছে 3 জন, ইপিআর থেকে হয়েছে 2 জন, আর নৌবাহিনী থেকে হয়েছে 1 জন। সব বীরশ্রেষ্ঠ আমাদের সামরিক বাহিনী থেকে হয়েছে। আচ্ছা, খেতাবপ্রাপ্ত বিভূতি হচ্ছে আমাদের
দুজন মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন খেতাবপ্রাপ্ত, একটা হচ্ছে তারামন বিবি আর একটা হচ্ছে সেতারা বেগম। তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, তার উপাধি হচ্ছে বীর প্রতীক। ক্যাপ্টেন সেতারা বেগম বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, 2 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন, তার প্রতীক হচ্ছে বীর প্রতীক। আর সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম হচ্ছে শহীদুল ইসলাম লালু, 13 বছর বয়স ছিল, 11 নম্বর সেক্টরে যুদ্ধ করছে, বীর প্রতীক পাইছেন খেতাব। খেতাবপ্রাপ্ত আদিবাসী মুক্তিযোদ্ধা ইউ কে চিং মারমা, 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, বীর প্রতীক। খেতাবপ্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধা এস ওয়ার্ডারল্যান্ড, বীর প্রতীক পাইছে। খেতাববিহীন নারী মুক্তিযোদ্ধার নাম হচ্ছে কাকন বিবি, যার উপাধি হচ্ছে মুক্তি বেটি। তো আমরা মহান মুক্তিযুদ্ধের বিস্তারিত জেনে নিলাম। আসলে আপনাদের উপস্থিতি অনেক কম, আসলে এত কম সংখ্যক উপস্থিত থাকলে আমরা অনুপ্রাণিত হই না। আপনারা সবাই উপস্থিত থেকে আপনারা ইতিমধ্যে মনে হয় অনেকে ভর্তি হয়েছেন, প্রায় 36 জন আপনারা গ্রুপে আছেন, কিন্তু আপনারা আসলে ক্লাস নিয়মিত করতেছেন না। তো যাই হোক, আমি তাহলে আপনাদের পিডিএফটা যদি গ্রুপে দিয়ে দেই, আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারেন কিনা, গ্রুপে দিয়ে দিলে পারেন কিনা ডাউনলোড করতে, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান যে দেখি পিডিএফ ওপেন হয় কিনা। গ্রুপে যদি আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হয় তাহলে আপনাদের ডাউনলোড হয় কিনা আমাকে একটু জানান তো, তাহলে আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের পিডিএফ। মনে হয় তো ডাউনলোড হয় না, আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে দিলে ভালো হয়। ঠিক আছে। হ্যাঁ, আপনাদের হচ্ছে, তাহলে আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনাদের এই গ্রুপে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, নাহলে নেক্সটে ক্লাস আপনারা প্রশ্ন করবেন। আগামী শনিবার ক্লাস হবে ইনশাল্লাহ যথাসময়ে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।